আজকে 12ই মার্চ। আজকে আমাদের মাদারিহাট থেকে শিলিগুড়ি ফিরবো আমরা। বিকেল 3টের সময় আমাদের ট্রেন। তো এখন একটু ব্রেকফাস্টের সময় হয়েছে, ব্রেড অমলেট দিতে বলেছিলাম। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে যাব মাদারিহাট। আপনারা তো যেমন আগে বলেছি যে আজকে বৃহস্পতিবার হওয়ার জন্য জিপ সাফারি বন্ধ। এটা আমাদের এই সকালবেলাটা, ভোরবেলা 5:30 6টার থেকে ওই সময়টা ওই জন্যই রাখা ছিল আমার। তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে, এটা আমার একটা লস বলা যায়। হলো না। তো সকাল থেকে ওইটা খুব আশা নিয়ে এসেছিলাম। জিপ সাফারি অনেক দিন আগে করেছিলাম মাদারিহাটে, যখন ছেলে ছোট ছিল, 8 9 বছর, বোধহয় 10 বছর হাতি সাফারি করেছিলাম। ওটা জিপ করিনি, ওটা আমি এলিফ্যান্ট সাফারি করেছিলাম। তা অনেক বছর তো ভেবেছিলাম যে এটা জঙ্গল সাফারি করবো আর কি, হলো না। তো যাই হোক, ওই দুঃখ নিয়ে একটু ব্রেড অমলেট খাই, খেয়ে একটু লোকাল, বসেই তো আছি, কি করবো, একটু লোকাল মাদারিহাট মার্কেটটা ঘুরে আসি। নমস্কার বন্ধুরা, আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি মাদারিহাটের লোকাল সাইট সিন। রিসর্ট থেকে বেরিয়েই একটা টোটো নিয়ে নিলাম। মাদারিহাটে ঘোরার জন্য টোটো কিন্তু একটি সবচেয়ে আরামদায়ক এবং সস্তা মাধ্যম। চারিদিকে স্নিগ্ধ পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই যে দেখছেন, এটাই হলো জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেইন গেট। মাদারিহাট বাস স্ট্যান্ড থেকে একদম ঢিলছড়া দূরত্বে। এখান থেকেই সাফারির গাড়িগুলো ভেতরে ঢোকে। গেটের সামনেটা বেশ ডেকোরেট করা, পর্যটকদের আনাগোনায় বেশ জমজমাট থাকে জায়গাটা। এবার আপনাদেরকে নিয়ে যাব এখান থেকে সাফারি বুকিং কাউন্টারের সামনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বুকিং কাউন্টার। আপনারা যারা মাদারিহাট থেকে জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি করতে চান, তাদের এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। অনলাইনে বুকিং বন্ধ থাকায় পুরোটাই অফলাইনে হচ্ছে। তবে সিজন অনুযায়ী সময়ের একটু হেলফের থাকে, আপনারা সেই খোঁজ খবরটা নিয়ে আসবেন। এখানে নিয়মাবলী দেওয়া আছে, প্রত্যেকের আইডি কার্ডে জেরক্স কপি লাগবে, সেলফ অ্যাটাস্টেড সহ, সঙ্গে অরিজিনাল লাগবে ও মোবাইল নম্বর লাগবে। আর নিচের টাইমিং দেওয়া আছে, একটু ভালো করে জায়গাটা দেখে নেবেন। কখন কখন সাফারি হয়, টোটাল সিট কটা, শুধুমাত্র পর্যটকরা লাইনে দাঁড়াবেন, অযথা অন্য কেউ দাঁড়াবেন না। আমার পেছনে ইউথ হোস্টেল ট্যুরিস্টদের থাকার। এখানে কিছু ফোন নাম্বার দেওয়া আছে, অনলাইনে বুকিং হয় শুনলাম। যা আছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে তুলে দিচ্ছি। কত দাম, বুকিং ওয়েবসাইট দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনারা এই ফোন নাম্বার যোগাযোগ করে নিতে। আর এই দামের রুম। ঠিক কাউন্টারে উল্টো দিকেই এই বিশাল ইউথ হোস্টেলটি রয়েছে। যারা একটু কম বাজেটে বা সরকারি ব্যবস্থাপনায় থাকতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি সেরা অপশন। এখান থেকে সাফারি কাউন্টার একদম কাছে হওয়ায় যাতায়াতেরও অনেক সুবিধে পাওয়া যাবে। এবার তোমাদেরকে জানাই কিভাবে তোমরা কলকাতা থেকে মাদারিহাট পৌঁছবে জলদাপাড়া সাফারি করার জন্য। কলকাতা থেকে মাদারিহাট পৌঁছানোর 3খানা অপশান রয়েছে, বাস, ট্রেন এবং ফ্লাইট এবং বাসের জন্য তোমাদেরকে নামতে হবে শিলিগুড়িতে এবং সেখান থেকে আবারও একটি গাড়ি রিজার্ভ করে মাদারিহাট যেতে হবে। সেক্ষেত্রে আমি বলবো কাঞ্চনকন্যা ট্রেনটি বেস্ট অপশান। শিয়ালদা থেকে ডেলি যাতায়াত করে ট্রেনটি। মাদারিহাট স্টেশনে তোমরা নামবে। নামার পর যে কোনো একটি রিসর্টে তোমরা নিজেদের পছন্দ মতো রিসর্টে থাকতে পারো, থেকে সেখান থেকে তোমরা সাফারি করে নিতে পারো। আমার ভয়েসের পাশাপাশি স্ক্রিনে কিছু সাফারির নিয়মাবলী যাচ্ছে, সেই দিকটায় একটু নজর রেখো, তাহলে তোমাদের সাফারি করতে সুবিধে হবে। এবার আসি সরাসরি সাফারি প্রসঙ্গে, সাফারির খরচ প্রসঙ্গে। 6 জনের সিট একটি জিপে খরচ লাগে 1750। এটা শেয়ারেও হতে পারে, আবার এটা তোমরা নিজেরাও নিতে পারো। এর জন্য এই টিকিট কাউন্টারে তোমাদেরকে নিজেদেরকেই দাঁড়াতে হবে এবং দিনে 3বার এই সাফারি হয়। টিকিট যখন দেবে তোমরা সেই খবর পেয়ে যাবে।
রিসর্ট থেকে কখন কখন সাফারি হয় সেই তথ্য তোমরা টাইমিংটা তোমরা জেনে নিতে পারবে এবং তার 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমাদের আইডেন্টিটি প্রুফ নিয়ে তোমাদেরকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, সেখান থেকে তোমাদেরকে জিপ অ্যালট করে দেওয়া হবে। সাফারির সময় 1.5 থেকে 2 ঘন্টা। আমার পেছনে অ্যানিমেল অ্যাম্বুলেন্স, আজকে যেহেতু বৃহস্পতিবার সাফারি বন্ধ, ও ফরেস্ট থেকে বেরোচ্ছে। জন্তু জানোয়ারের দেখাশোনা করারও তো অনেক দরকার। হলো অ্যানিমেল অ্যাম্বুলেন্স, দেখুন এক্ষুনি ফরেস্ট থেকে বেরোলো। রিয়ালেন্স ফাউন্ডেশনের অনেক বড় ব্যাপার স্যাপার। সাফারি কাউন্টার থেকে বেরিয়ে চলে এসেছি সামনের একটি চা বাগানে। এসে দেখছি এখানে পাতা তোলার কাজ চলছে। যে চা ছাড়া আমাদের সকাল সন্ধে মুড তৈরি হয় না, রিফ্রেশমেন্ট হয় না, তার পেছনে কত শ্রমিকের কত কষ্ট থাকে সেটা আমরা এইটুকু ক্লিপিংয়ের মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে কোনোভাবেই বোঝাতে পারবো না। তবে একটু অন্য কথা বলতে চাই বলেই এই ভিডিওটা তোমাদের সামনে আনছি। এই মহিলাদেরকে সেদিন আমার দেখে মনে হয়েছিল ওরা কতটা সিরিয়াসলি কাজ করছে। একটু দেখো প্রথমে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো দিকে তারা তাকাচ্ছেও না, নিজের কাজটি করে যাচ্ছে। সেদিন এই জিনিসটাকে আমার ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। কোনো নিজেদের মধ্যে গল্প হাসি ঠাট্টা কিচ্ছু নেই, যার যার কাজ সে করে যাচ্ছে। ওরা যে পাতি টেপে না, এই যে ভেতরে ভেতরে কিন্তু লেপার্ড থাকে সব জায়গায়। এই সমস্ত জায়গায় আছে কিনা জানি না, তবে যারা ওখানে পাতি তুলছে মহিলারা তারা বললো আছে, একটু ভেতর দিকে আছে। এই যে তলগুলো, এই তলগুলোর ভেতরে কিন্তু লেপার্ড, ওই জলের লাইন যায় তো ওই জায়গাটা ঠান্ডা থাকে, চ্যানেল থাকে ওখানে ওরা থাকে। একটু নিচের দিকটা দেখাই, এখানে অনেক পাতা হয়ে আছে, সব জায়গায় পাতা পাওয়া যায় না। হ্যাঁ, আর এই দিকটা পাতা তোলা হচ্ছে না, তা আমি একটু নিচের দিকটা তোমাদেরকে দেখাই। এই যে লাইনগুলো হয় না, এই যে সোজা লাইনগুলো, মাঝখানে লাইন থাকে, এই জায়গাগুলোতে কিন্তু লেপার্ড থাকে। আর এই যে চা গাছের গোড়া, এগুলো দিয়ে এক সময় সবার বাড়িতে টেবিল থাকতো। এই জায়গাগুলো খুব ঠান্ডা হয়, যার জন্য এখানে লেপার্ড থাকে। চলে আসলাম হলং নদীতে। জল আছে নদীতে, ওই পাশটায় জঙ্গল, আর এই পাশ দিয়ে দিয়ে সব রিসর্ট। হ্যাঁ, জলদাপাড়া ফরেস্ট। সব সময় তো একটা জায়গায় আসলে ধরা বাঁধা ভাবে ঘুরলে ভালো লাগে না, একটু নিরিবিলি জায়গা খুঁজতেও ভালো লাগে। ওই পাশটা কিন্তু বারবারই বলছি, একদম এখানেও হাতি আসা কিন্তু অসম্ভব না, একদম ঠান্ডা নিরিবিলি। কিন্তু ওই রিসর্ট একটা দেখতে পাচ্ছি, এটা একটা, ওই যে একটা রিসর্ট, তারপরে আরেকটা আছে। নদীতে বোধহয় বিসর্জন হয়, ওই মূর্তির কাঠামো দেখতে পাচ্ছি। আর আজকের ওয়েদারটা না বেশ, রোদটা এখনো তীব্র ওঠেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই পাশটাই কিন্তু জলদাপাড়া ফরেস্ট। ওই যে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যতক্ষণ না ফিরছি ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।